নকআউটে পর্তুগাল ও ক্রোয়েশিয়ার ম্যাচের ফলাফলের চেয়ে বেশি বিতর্ক তৈরি করেছে ভিএআর এর সিদ্ধান্ত। ফিফার সেমি অটোমেটেড অফসাইড প্রযুক্তি ও বলের ভেতরের চিপ সেন্সরের কারণে ক্রোয়েশিয়ার শেষ গোলটি বাতিল হয়। রাউন্ড অফ 16-এ স্পেনের মুখোমুখি হবে পর্তুগাল। পেনাল্টি থেকে সমতা সূচক গোল করার আগে বিড়বিড় করে কিছু বলছিলেন রোনালদো। নেটিজেনদের ধারণা তিনি বিসমিল্লাহ বলেছেন। সৌদি লিগে খেলার ফলে সেখানকার সংস্কৃতি বেশ রপ্ত করেন রোনালদো। এর আগে নেশনস লিগে তাকে মোনাজাত ধরতেও দেখা যায়। নকআউটের ম্যাচে লিওনেল মেসিকে যেন পাত্তাই দিচ্ছে না কেপ ভার্দে। মেসিকে বোতলবন্দি করতে আলাদা কোনো ছক বা বিশেষ পরিকল্পনাও তারা করছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির সহকারী কোচ উমবের্তো বেতুকু। ভৌগোলিক দূরত্ব, বাণিজ্যিক সম্পর্ক না থাকলেও ফুটবলের মাধ্যমে আর্জেন্টিনাকে যেন নিজের দেশ বানিয়ে নিয়েছে বাংলাদেশ। বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশের এই অভাবনীয় ও আবেগঘন উন্মাদনা আবারও বিশ্বজুড়ে প্রধান আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কেড়েছে। প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের পর পদত্যাগ করেছেন জার্মানির কোচ জুলিয়ান নাগলসম্যানের এই বিদায়ের ফলে লিভারপুলের সাবেক ম্যানেজার ইয়র্গেন ক্লপের জার্মানির কোচ হবার দৌড়ে এগিয়ে রয়েছেন। নকআউটে পর্তুগাল ও ক্রোয়েশিয়ার ম্যাচের ফলাফলের চেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে ভিএআর এর সিদ্ধান্ত। পর্তুগালের খেলোয়াড়ের গায়ে বল লাগার পরও অফসাইড কল দেয় রেফারি, যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ফিফার সেমি অটোমেটেড অফসাইড প্রযুক্তি ও বলের ভেতরে চিপ সেন্সরের কারণে ক্রোয়েশিয়ার শেষ গোলটি বাতিল হয়। ম্যাচের শেষ মুহূর্তে পেরিসিচের ক্রসের সময় পাসালিস অনসাইডে ছিলেন, কিন্তু বলটি বাতাসে থাকা অবস্থায় ক্রোয়েশিয়ার মাতানোভিচ মাথা দিয়ে সামান্য স্পর্শ করেন। খালি চোখে এটি না বোঝা গেলেও বলের ভিতরে চিপ সেন্সর ও স্নিকো প্রযুক্তিতে সেই স্পর্শ ধরা পড়ে। ফিফার নিয়ম অনুযায়ী মাতানোভিচের স্পর্শের নিখুঁত মুহূর্তটিকেই নতুন পাস হিসেবে ধরা হয়, আর ঠিক সেই মুহূর্তে পাসালিস পর্তুগিজ ডিফেন্ডারের চেয়ে সামনে ছিলেন। বলটি পর্তুগালের রেনাতো ভেইগার গায়ে লেগে পাসালিসের কাছে আসলেও সেটি অনিচ্ছাকৃত রিফ্লেক্স হওয়ায় অফসাইড বাতিল হয়নি। ফলে পাসালিসের অ্যাসিস্টে ভার্দিলের করা গোলটি দীর্ঘ ভিএআর রিভিউ শেষে বাতিল করা হয়। ফিফার নিয়ম অনুযায়ী কোনো সতীর্থ বল পাস বা স্পর্শ করার মুহূর্তে আক্রমণ ভাগের খেলোয়াড় যদি বল বা প্রতিপক্ষের শেষ দ্বিতীয় ডিফেন্ডারের চেয়ে সামনে থাকেন তবে তিনি অফসাইড। যদি কোনো ডিফেন্ডার ইচ্ছাকৃতভাবে বল না খেলেন তবে প্রতিপক্ষের ডিফ্লেকশন বা রিবাউন্ডের পরও অফসাইড নিয়ম বহাল থাকবে। ঠিক এই ঘটনা ঘটেছে ক্রোয়েশিয়া ও পর্তুগালের ম্যাচে। পর্তুগালের রেনাতো ভেইগার গায়ে লেগে পাসালিসের কাছে আসলেও সেটি রেনাতো ভেইগা ইচ্ছাকৃতভাবে খেলেননি, ফলে সেটি অনিচ্ছাকৃতভাবে রিফ্লেক্স ধরে অফসাইড ধরা হয়। এই জয়ের পরে পর্তুগাল রাউন্ড অফ 16-এ উঠে গেল। তাদের প্রতিপক্ষ এবার টুর্নামেন্টের হট ফেভারিট স্পেন। গোলাম রাব্বানী, টাইমস টুডে। ক্রোয়েশিয়ার সাথে সমতায় ফিরতে পেনাল্টিতে বিসমিল্লাহ বলে বল ছুড়ে দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। খোদাও যেন তার কথা শুনলেন। শুক্রবার সকালে 2-1 ব্যবধানে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের শেষ 16-য় পৌঁছে গেল পর্তুগাল। মদ্রিচের দলকে হারিয়ে শেষ হাসি হাসলেন রোনালদো। তবে দর্শকদের নজর কেড়েছে অন্য আরেকটি বিষয়। তা হলো, অনেকেই ধারণা করছেন একজন খ্রিস্টিয়ান ধর্মের খেলোয়াড় হয়েও রোনালদো পেনাল্টিতে বল শুট করেছেন বিসমিল্লাহ বলে, যা এখন নেট দুনিয়ায় ভাইরাল। ম্যাচের 53 মিনিটে ইভান পেসিরিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। ইউসিপের কাছ থেকে বক্সের মধ্যে বল পান পেরিসিচ। বাঁ পায়ের শটে দলকে এগিয়ে দেন অভিজ্ঞ উইঙ্গার। পিছিয়ে পড়ার পর সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে পর্তুগাল। 68 মিনিটে ক্রোয়েশিয়ার এক ডিফেন্ডার বক্সের মধ্যে ফাউল করেন রেনাতো ভেগাকে। পেনাল্টি পায় পর্তুগাল। গোল করতে ভুল করেননি CR7। তবে গোলের আগে ক্যামেরার সমস্ত লেন্স যখন CR7 এর দিকে, তখন চোখে পড়ল রোনালদোর এক অবাককর বিষয়। বল ছুড়ে দেবার আগে কি যেন বিড়বিড় করে বললেন খেলোয়াড়। নেটিজেনরা ধারণা করছেন বিসমিল্লাহ বলেছেন রোনালদো। দলকে সমতায় ফেরালেও রোনালদোর খেলার মধ্যে এই দিন পরিচিত ছন্দ খুঁজে পাননি ভক্তরা। 81 মিনিটে তাকে তুলে নিয়ে রুবেন নেভেসকে নামান পর্তুগিজ কোচ। তবে এর আগেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়ে গিয়েছিল ক্রোয়েশিয়া। 75 মিনিটে মাতোয়া কোভাচিচ প্রায় মাঝ মাঠ থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে ঢুকে যান পর্তুগালের বক্সে। তার শট পোস্টে লেগে ফিরে আসে। 85 মিনিটে আবার এগিয়ে যেতে পারত ক্রোয়েশিয়া। সুচিচের গোল বাতিল হয়ে যায় অফসাইডের জন্য। এক্ষেত্রেও তার শরীরের
উপরের অংশ প্রতিপক্ষ ডিফেন্ডারের থেকে সামান্য এগিয়ে ছিল। শেষমেশ পর্তুগাল জয় নিশ্চিত করে। নাফিসা নুয়াল, টাইমস টুডে। Portanto, não tem 100% de possibilidades de ganhar a Argentina. নকআউটে আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে কেপ ভার্দে, আর এবার আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন লিওনেল মেসি। তবে লিওনেল মেসিকে যেন পাত্তাই দিচ্ছেন না কেপ ভার্দে। মেসিকে বোতলবন্দি করতে আলাদা কোনো বিশেষ ছক বা বিশেষ পরিকল্পনাও তারা করছে না বলে সাফ জানিয়ে দিয়েছে দলটির সহকারী কোচ উমবের্তো বেতোকু। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বেতোকু স্পষ্ট ভাষায় বললেন, লিওনেল মেসিকে নিয়ে আমাদের কোনো বাড়তি মাথা ব্যথা নেই। আমরা বরং আর্জেন্টিনার পুরো দলের কম্বিনেশন এবং তাদের গেম প্ল্যানের দিকে বেশি নজর রাখছি। মেসিকে নিয়ে সমীহ থাকলেও কোনো ভয় নেই কেপ ভার্দে কোচের কণ্ঠে। তিনি যোগ করেন, মেসি একাই ম্যাচের ভাগ্য করে দিতে পারে, আমরা সেটা জানি। তবে আমরা সবসময় দলীয় সমন্বয়ের উপর জোর দেই। মেসিকে বল জোগাতে আর্জেন্টিনা কি ধরনের কম্বিনেশন ব্যবহার করে এবং কিভাবে স্পেস তৈরি করে সেটাই আমরা আটকে দিতে চাই। তিনি বলেন, বিশ্ব চ্যাম্পিয়নের মুখোমুখি হতে পারা অবশ্যই আনন্দের, তবে ইতিহাস আর পরিসংখ্যান কেবলই থিওরি বা তত্ত্ব। ফুটবলের মাঠে কি ঘটছে সেটাই শেষ কথা। আমরা আমাদের লক্ষ্য নিয়ে পুরোপুরি মনোযোগী। ফুটবল বিশ্বকাপের অভিষেকে হইচই ফেলে দিয়েছে নবাগত কেপ ভার্দে। গ্রুপ পর্বে 3টি ম্যাচে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের সাথে ড্র করে চমক দেখানোর পর এবার তারা জায়গা করে নিয়েছে শেষ 32-এ। আর আর্জেন্টিনাকে যদি হারাতে পারে তাহলে তারা রাউন্ড অফ 16-এ খুব সহজেই উঠে যেতে পারবে। ভৌগোলিক দূরত্ব প্রায় 17,000 কিলোমিটার। নেই তেমন কোনো বাণিজ্যিক ও সাংস্কৃতিক বিনিময়, কিন্তু সব হিসেব নিকেশ উল্টে ফুটবলের ভালোবাসায় আর্জেন্টিনাকে নিজের দেশ বানিয়ে নিয়েছে বাংলাদেশ। বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশে এই অভাবনীয় ও আবেগঘন উন্মাদনা আবারও বিশ্বজুড়ে প্রধান আন্তর্জাতিক গণমাধ্যমে নজর কেড়েছে। আল জাজিরা তাদের বিশেষ প্রতিবেদনে ঢাকাকে একটি ছোট্ট বুয়েন্স আয়ার্স বলে অভিহিত করেছেন। সেখানে দেখানো হয়েছে কিভাবে প্রতিটি ম্যাচকে কেন্দ্র করে বাংলাদেশের আনাচে কানাচে আকাশী সাদা পতাকার জোয়ার বয়ে যায়। অন্যদিকে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের গভীর সামাজিক বিশ্লেষণে দেখিয়েছে 1986 বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ডিয়েগো ম্যারাডোনার অতি মানবীয় পারফরমেন্সের পর থেকেই মূলত এদেশে মানুষের মনে আর্জেন্টিনার প্রতি এই উপনিবেশ বিরোধী গভীর আবেগ ও ভালোবাসার জন্ম। রয়টার্স ও ডয়চে ভেলের মতো প্রভাবশালী মিডিয়াগুলো ঢাকার রাস্তায় হাজারো সমর্থকের বিশালকার জার্সি নিয়ে মিছিল ও মধ্যরাতে মেসিদের জয়ে বাঁধভাঙা উল্লাসের দৃশ্য বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে। আন্তর্জাতিক শীর্ষ গণমাধ্যম লা নাসিওন বাংলাদেশের এই আবেগকে বিশ্ব ফুটবলের সবচেয়ে সুন্দর ও অনন্য উদাহরণ হিসেবে বর্ণনা করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো মনে করিয়ে দিয়েছে যে ফুটবলের এই অভূতপূর্ব ভালোবাসার টানে দীর্ঘ 45 বছর পর ঢাকায় আন্তর্জাতিক দূতাবাস পুনরায় চালু হয়েছে, যা ক্রীড়া কূটনীতির এক ঐতিহাসিক দৃষ্টান্ত। গোলাম রাব্বানী, টাইমস টুডে। বিশ্বকাপে প্যারাগুয়ের কাছে ট্রাইবেকারে হেরে জার্মানির বিদায়ের পর প্রধান কোচ জুলিয়ান নাগেলসম্যান পদত্যাগ করেছেন। মাত্র 38 বছর বয়সী এই কোচ 2028 ইউরো বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও বরখাস্ত হওয়া এড়াতে তিনি এক প্রকার বাধ্য হয়েই সরে দাঁড়ান এবং ক্ষতিপূরণ হিসেবে প্রায় 70 লাখ ইউরো পাচ্ছেন। নাগেলসম্যানের এই বিদায়ের ফলে লিভারপুলের সাবেক ম্যানেজার ইউর্গেন ক্লোপের জন্য জার্মানির কোচ হওয়ার পথ সুগম হলো। জার্মান ফুটবল ফেডারেশনও ক্লপকে তাদের প্রথম পছন্দ হিসেবে বিবেচনা করছে। বর্তমানে তিনি রেড বুলে কাজ করলেও তার চুক্তিতে একটি বিশেষ ধারা আছে, যার মাধ্যমে তিনি চাইলেই জার্মানি দলের কোচ হতে পারবেন। ক্লোপ নিজেও নিজের দেশের এই দায়িত্ব নিতে বেশ আগ্রহী।